ছাত্ররা তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো, এখন লকডাউন চলছে, সারা দিক থেকে অংশ ঘরেতে বসে থাকা রয়েছে, বোরিং ফিল করছো, মাঝে মাঝে পড়তে হবে, কিন্তু কি করে কি পড়বে না পড়বে সেই অংশ হিসেবে তোমাদের খুব কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি, কিন্তু তবুও আমাদের পড়াশোনাটা চালিয়ে যেতেই হবে। তোমাদের এই অংশটা ফার্স্ট ইউনিট টেস্টের সময়তে বাকি ছিল বেশিরভাগ সেকশনের ক্ষেত্রে। তো এশিয়া আজকের যে পাঠ্যপুস্তক অংশ হিসেবে পড়াচ্ছি সেটা হচ্ছে কি এশিয়া। সেই এশিয়ার ক্ষেত্রে তোমরা একটুখানি দেখো, তোমাদের এখানেতে একটা দুপাতা মানে যে সেকেন্ড যে পাতাটা, সেই পাতাটা হিসাবে তোমাদের এখানেতে 1°16' সাউথ থেকে 77°43' নর্থ লেখা রয়েছে। সেখানেতে এখানে একটা শূন্য খাও, অর্থাৎ 10°16' সাউথ থেকে 77°43' নর্থ, এটা হবে ঠিকঠাক। সেখানে দেখো এটা হচ্ছে নিরক্ষরেখা, এই নিরক্ষরেখার নিচে অর্থাৎ এই রকম অংশ থেকে পুরোপুরি এটা কথাটা কত 10°16' সাউথ, এখান থেকে কতটা পর্যন্ত অংশ হিসেবে রয়েছে, এটার একদম আপার পোর্শন, সেটা হচ্ছে কি 77°43' নর্থ। এটা হচ্ছে কি ল্যাটিচুডিনাল এক্সটেনশনটা অবস্থান রয়েছে, অর্থাৎ অক্ষাংশগত বিস্তার রয়েছে। তো এর পুরোপুরি যা লোকেশন দেখতে পাচ্ছ, এর একেবারে পূর্ব প্রান্তটায় রয়েছে কি প্রশান্ত মহাসাগর, উপরের দিকটায় কি রয়েছে আর্কটিক ওশেন, ঠিক আছে, অর্থাৎ উত্তর মহাসাগর। পশ্চিম দিকের পার্টটায় রয়েছে কি ইউরোপ মহাদেশ। এইখানে আমরা ইউরোপ এবং এশিয়া এই দুটোকে একসঙ্গে আমরা কি বলি ইউরেশিয়া। ইউরোপ এবং এশিয়ার মিলিত অংশ ভূখণ্ড একেবারেই একসঙ্গে অবস্থান থাকে, কিন্তু আমাদের মহাদেশটা যখন খণ্ডিত করা হয়েছে তখন ইউরাল মাউন্টেন এবং এই জায়গায় যেটা রয়েছে সেটা হচ্ছে কি ইউরাল রিভার, এই দুটো দ্বারা কিন্তু একে পৃথক করেছে। এরপরে আমাদের দেখো এর একেবারে পশ্চিম প্রান্তে রয়েছে কি মেডিটেরেনিয়ান সি, অর্থাৎ কি ভূমধ্যসাগর। এর এই দিকটা রয়েছে আফ্রিকা, এখানে রয়েছে কি রেড সি অর্থাৎ লোহিত সাগর, আর দক্ষিণ দিকের পার্টটা পুরোটাই কি ভারত মহাসাগর অবস্থান করছে। কিন্তু আজকে আমরা তাহলে যেটা পড়বো সেটা কি না এশিয়ার ভূপ্রাকৃতিক বিভাগ বা ভূপ্রকৃতি পড়তে থাকবো আজকে। তো সেই অংশ হিসেবে তোমাদের যেটা বলবো যে ভূপ্রাকৃতিক বিভাগের মধ্যে সবার প্রথমে যে বিভাগটা আসবো সেটা হচ্ছে কি একেবারে উত্তর দিকের অংশ, অর্থাৎ উত্তর দিকের এই যে পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি, এই পোর্শনটাকে বলা হচ্ছে কি উত্তরের সমভূমি অঞ্চল। তাহলে কি বললাম উত্তরের সমভূমি অঞ্চল। এর পরের যে পার্ট সেখানে মধ্যভাগের আছে, কিন্তু আমরা এটাকে পড়িয়ে নিই। উত্তরের যে সমভূমি অঞ্চল আছে এই জায়গাটা বলা হয় কাস্পিয়ান সাগর, এটা কৃষ্ণ সাগর, ঠিক আছে। তো এই অংশ হিসেবে দেখো তোমরা বলছি এর যে মূল পার্ট সেটা তিনটে ভাগে ভাগ করা যেতে পারে। সেখানে সবার প্রথমে দেখো এই জায়গাটাকে বলা হয় তুরান, এবং এই জায়গাটাতে অবস্থান করে রয়েছে আরল সাগর। কি সাগর? আরল সাগর। এখানেতে দুটো নদী এসে মিশেছে, সেই দুটো নদীর নাম হচ্ছে কি আমুদরিয়া এবং শিরদরিয়া নদী, ঠিক আছে। এই দিক থেকে কি আমুদরিয়া এবং শিরদরিয়া, এটা হচ্ছে আমুদরিয়া আর উপরের দিকের অংশটা শিরদরিয়া। আমি মনে রাখার ক্ষেত্রে বলতে পারি শিরদরিয়া নদী কোথায় আছে, শির মানে কি মাথা, তাহলে এই আমাদের যে আরল সাগরটা রয়েছে এই আরল সাগরের উপরের দিকের পার্সনটাতে কি মিশবে কি বলো শিরদরিয়া। তো এই যে অংশটা এই জায়গাটা হচ্ছে কি এশিয়ার একেবারে নিম্নতম অংশের মধ্যে পড়তে পারে, মানে এই যে পুরো অংশটা রয়েছে অর্থাৎ কি উত্তরের সমভূমি অঞ্চল, সেই মানে উত্তরের সমভূমি অঞ্চলের সবচেয়ে লোয়ার পার্ট সেটা হচ্ছে কি এই অংশটা। এর পরের অংশটা যেটা রয়েছে কি আমরা বলবো কি উত্তরের সমভূমি অঞ্চল, যেটা পৃথিবীর সবচেয়ে বড় অঞ্চল সাইবেরীয় সমভূমি বলি, সেই সাইবেরীয় সমভূমিটা আমরা অবস্থান করছে কি এই অংশটার মধ্যে। তো এই জায়গায় দুটো নদী আছে, স্পেশালি মেনলি তিনটে নদীর কথা বলা হবে। এটা হচ্ছে কি ওগ নদী, এই দিক থেকে আমরা পরে নদী যখন পড়বো তখন অনেকটা ভালো বুঝতে পারবো, দেখবে এটা কি ওগ নদী। এই জায়গাটা কি ইনিশি নদী, অর্থাৎ সবকটাই এদিক থেকে এদিকে ফ্লো করবে, সেই ব্যাপারটা পরে বলছি। আর এই জায়গায় টানাই রয়েছে এক প্রকার লাভটেভিক উপসাগরটাতে পড়ছে, সেটা হচ্ছে কি লেনা নদী। তাহলে এই যে মূল পোর্শন সেটা তাহলে কি ভাগ করা হলো বললো বলো সাইবেরীয় সমভূমি অঞ্চল। কি বলা হলো সাইবেরীয় সমভূমি। পৃথিবীর সবচেয়ে বৃহত্তম যে সমভূমি বলা হয় সেই সমভূমি কি সাইবেরীয় সমভূমি। আর এই পোর্শনটা কি বললাম তুরানের নিম্নভূমি। আর একেবারে যে পূর্ব দিকের পার্ট সেই পূর্ব দিকের আমরা বলতে পারি যে পূর্ব দিকের রেস্ট যে অঞ্চল তাকে আমরা সিল্ড মালভূমি অঞ্চল বলি, কিন্তু বর্তমানে মালভূমি বলতে পারি। সিল্ড তাহলে কি? সিল্ড হচ্ছে শক্ত পাথুরে ভূমি,
সেই অংশটা কি বহু প্রাচীন অংশ, মানে আমাদের যে পুরো পৃথিবীর সৃষ্টির সময় থেকে কি এই অঞ্চলটা রয়ে গেছে, এবং সেই অঞ্চলটা শক্ত পাথরের অংশ দিয়ে তৈরি, শক্ত শিলা দিয়ে তৈরি। সেই শক্ত শিলা দিয়ে তৈরি হওয়ার জন্য এই অংশটাকে সিল্ড মালভূমি বলা হয়, যা আস্তে আস্তে বিভিন্নভাবে ক্ষয়প্রাপ্ত হতে হতে এই জায়গায় পৌঁছেছে। তাহলে কারা ক্ষয়প্রাপ্ত করেছে? দেখো এই নদীগুলো ক্ষয়প্রাপ্ত করেছে, এবং কি করেছে না এই জায়গাতে যে গ্লেসিয়াল অঞ্চল অর্থাৎ আমরা বলবো হিমবাহ, সেই হিমবাহ ক্ষয়প্রাপ্ত করে এই নিম্নভূমি অর্থাৎ সমভূমি গুলো তৈরি করেছি। ঠিক আছে, এর পরের যে পোর্শন, তাহলে সেই পরের পোর্শনটা কি মধ্যভাগের, মানে আমরা এই মাঝের যে অঞ্চলটা বলতে পারছি, সেই মাঝের অঞ্চলে পর্বতগুলো রয়েছে, পর্বত শ্রেণী প্রচুর প্রচুর রকমের পর্বত শ্রেণী রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এর পর্বতের মাঝে মাঝে কি রয়েছে, সমভূমির সঙ্গে সঙ্গে আমাদের কি পাবো, মেনলি মালভূমির সঙ্গে সঙ্গে মালভূমি আমরা দেখতে পাবো। তো সেই অংশ আমরা বলতে চাইছি যে এর মূল পার্ট যদি বলা হয়, তাহলে সেটা কি, আমরা এখান থেকে একেবারে উপরের দিকে এরকম একটা জায়গায় একটা গোল করা অংশ আঁকলাম, সেখানে আমি লিখলাম কি পা। তো পা লিখবো কেন? তো সত্যি তো, তাহলে পা, এখানে এই যে পা লিখেছি, এই পাটা তাহলে মানেটা কি, পামির মালভূমি। তাহলে কি বলা হলো, বলো? পামির মালভূমি। পামির মালভূমি। কিন্তু এই যে মালভূমি, এই মালভূমিটাকে আমরা আবার কি বলতে পারি, গ্রন্থি। কিন্তু কেন আমরা গ্রন্থি বলবো, এটা যে প্রশ্ন। তো গ্রন্থি কাকে বলা হবে, যে অংশটাতে, আর ইংরেজিতে এটাকে নোটস বলা হয়, যে অংশটাতে কি হবে, পর্বত শ্রেণী, মানে অনেকগুলো পর্বত শ্রেণী একটা জায়গায় মিলিত হয়, তাকে আমরা বলে থাকি গ্রন্থি। ঠিক আছে, পামির গ্রন্থি থেকে কতগুলো পর্বত শ্রেণী বেরিয়েছে, তো সেগুলো দেখো। পূর্ব দিকের কি কি পর্বত শ্রেণী বেরিয়েছে, পূর্ব দিকের একেবারে সর্বদক্ষিণে যে অংশটা রয়েছে সেটা হচ্ছে কি পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শ্রেণী, তার কি নাম নিশ্চয়ই তোমরা জানো, সেটা হচ্ছে কি হিমালয়, যার সর্বোচ্চ শৃঙ্গ কি মাউন্ট এভারেস্ট। 2 নম্বরে দেখো, এই যখন যে একটা আমি 2 দাগ দিলাম, এই 2টা হচ্ছে কি কারাকোরাম পর্বত শ্রেণী। কারাকোরাম পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কি K2, যাকে আমরা ভারতের সর্বোচ্চ শৃঙ্গ বলে থাকি। তারপরে দেখো আরো পূর্ব দিকে বিস্তৃত রয়েছে 3 নম্বর, এই দিকের অংশটা, তাহলে কি সেটা কুয়েন লুন। কি নাম, কুয়েন লুন, দেখো লেখা রয়েছে কুয়েন লুন। 4 নম্বর রয়েছে কি আলতিন তাগ, যা কিন্তু প্রায় একই সঙ্গেই বিস্তৃত হয়েছে। নিচের দিকের পার্টটা কি নাম কুয়েন লুন, আর উপরের দিকের পার্টটার নাম হচ্ছে আলতিন তাগ। তারপরে নানসান, আনসান, খিঙ্গান পর্যন্ত বিস্তৃত রয়েছে। একেবারে উপরের দিকের অংশ, তার উপরের দিকে সেটা কি বলো, 5 নম্বরে কি রয়েছে টিয়েনশান। উপরের দিকে এটা হচ্ছে আলতাই, সায়ান, ইয়াব্রনয়, স্ট্যানোভয়, এরকম অনেকগুলো বিচ্ছিন্ন পর্বতশ্রেণীও কিন্তু অবস্থান করে রয়েছে, যা কিন্তু পর্বত পামির গ্রন্থি থেকে সৃষ্টি হয়নি, পরবর্তী অংশ খণ্ডিত খণ্ডিত হয়ে বিস্তৃত রয়েছে। এর পশ্চিম দিকের পার্ট, পামির মালভূমির পশ্চিম দিকের পার্টে দেখো আমরা দেখতে পাচ্ছি যেটা বিস্তৃত রয়েছে, সেটা কি 6 নম্বরে কি লেখা রয়েছে হিন্দুকুশ। তাহলে 6 নম্বরে কি আছে হিন্দুকুশ। তার দক্ষিণ দিকের পার্টটা, যা আফগানিস্তান হয়ে পাকিস্তান হয়ে কিন্তু বিস্তৃত রয়েছে, তার দক্ষিণ দিকের পার্ট, সেই পার্টটার কি নাম বলো 6 নম্বর। 7 নম্বরে কি লেখা রয়েছে বলো সুলেমান, যার দক্ষিণ দিকের একেবারে পার্টটা হচ্ছে থিথর বা থর বলা হয়ে থাকে, যেটা তোমাদের বইয়ে কিন্তু উল্লেখটা নেই। তার পরবর্তী অংশে কি হবে, এই দিক থেকে অর্থাৎ আর্মেনীয় গ্রন্থি। দেখো এখানে একটা আ লেখা রয়েছে, আ মিন্স কি লেখা রয়েছে আর্মেনিয়ান নট বা আর্মেনীয় গ্রন্থি। এই আর্মেনীয় গ্রন্থি দেখো আবার ঠিক, তাহলে পর্বত গ্রন্থি কাকে বলা হয়, যেখানেতে পর্বতশ্রেণীগুলো এসে মিশে যায় বা ওখান থেকে হয়তো পর্বতশ্রেণীগুলো বিস্তৃত হয়। তো চারদিক থেকে বিস্তৃত হলে দেখো আর্মেনীয় গ্রন্থি, তারা দেখো এদিকে 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 কিন্তু বিস্তৃত রয়েছে একেবারে পূর্ব দিকে। তাহলে আর্মেনীয় গ্রন্থির পূর্ব দিকের পার্টটায় দেখো উপরের দিকে, সেটা কি বলা হচ্ছে এলবুর্জ। এই দেখো কি লেখা রয়েছে 8 নম্বরে দেওয়া রয়েছে, তাহলে কি এটা এলবুর্জ। আর তার দক্ষিণ দিকের পার্ট, যা সম্পূর্ণ ইরানের অবস্থা, মানে ইরানের মধ্য দিয়ে বিস্তৃত হয়েছে, যা পরবর্তী অংশে যেখানটা পামির গ্রন্থি থেকে যা পশ্চিম দিকে বিস্তৃত সুলেমানের সঙ্গে মিশ্রিত হয়েছে বা মিশেছে, সেই অংশটা কি হবে বলো জাগ্রস। তাহলে এই জায়গায় এইগুলো কিন্তু আমাদের ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে অনেক সময় ভুল হয়ে যায়, সেই জন্য আমরা কিন্তু একটা আমি ছড়া লিখছি, সেটা কি এলো হিন্দু জাগো সুলেমান।
তো এটা যদি লিখে রাখি তাহলে মনে রাখতে সুবিধা। দেখো এলও বলতে আমরা এখানে বলতে চাইছি কি এলবুর্জের কথা। তারপরে দেখো হিন্দু মানে হচ্ছে কি এখানেতে হিন্দু কুশের কথা বলা হচ্ছে। তারপরে কি বলা হলো 9 নম্বরে 9-এ কি বলা হয়েছে জাগো অর্থাৎ জাগ্রসের কথা বলা হচ্ছে। এবং 7 নম্বরে রয়েছে কি সুলেমান অর্থাৎ সুলেমান পর্বত। এইগুলো কিন্তু অন্যগুলো তবুও মনে রাখা যায়, কিন্তু এইখানটা একটুখানি গুলিয়ে যায়। তো যাতে গুলিয়ে না যায় সেই জন্য কিন্তু আমরা এখানটা এই কথাটা ব্যবহার করলাম, এলো হিন্দু জাগো সুলেমান। ওকে, এই জায়গাটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো। তো এর পরবর্তী অংশ হিসেবে দেখো আর্মেনীয় গ্রন্থির পশ্চিম দিকের পার্ট। পশ্চিম দিকের পার্টে দেখো দুটো পর্বতশ্রেণী রয়েছে। উপরের দিকের অর্থাৎ উত্তরের দিকের অংশটা তার কি নাম আছে পন্টিক, যা 10 নম্বর দিয়ে চিহ্নিত করা হয়েছে। এটা উপরের দিকে চিহ্নিত করে সুবিধা হবে। এবং এটা হচ্ছে কি 11 নম্বরে চিহ্নিত করা হয়েছে, সেটা হচ্ছে কি টরাস। ঠিক রয়েছে। আমরা কি এর পরবর্তীতে আমরা কি পড়বো না, এরপরেতে আমরা এই পর্বতগুলোর মধ্যবর্তী অংশে কতগুলো মালভূমি রয়েছে, যেটাকে আমরা বলি কি পর্বত বেষ্টিত মালভূমি, যেগুলো বেশিরভাগটাই কিন্তু উচ্চ মালভূমি। মালভূমিও আমরা ভাগ করতে পারি উচ্চ মালভূমি এবং নিম্ন মালভূমি। যেটা সাধারণ ক্ষেত্রে 1500 মিটারের উঁচু যেগুলো হয় সেগুলোকে আমরা বলে থাকি উচ্চ মালভূমি। দেখো এই জায়গাটা সবচেয়ে বেশি বিস্তৃত রয়েছে, এরকম একটা মালভূমি রয়েছে, সেই মালভূমিটাকে আমরা বলছি পৃথিবীর বিস্তৃততম বা বলতে পারি পৃথিবীর বৃহত্তম উচ্চ মালভূমি। পৃথিবীর বৃহত্তম উচ্চ মালভূমির কথা বলা হলো, সেটা হচ্ছে কি এই জায়গার অংশটা, অর্থাৎ কি বলবো এই যে মালভূমিটা, এই মালভূমিটাকে বলা হচ্ছে কি পৃথিবীর সবচেয়ে বিস্তৃততম বা বৃহত্তম উচ্চ মালভূমি। তো এতক্ষণ ধরে সেটা বলা হলো কি মালভূমিটার নামটা তো বলা হলো না, সেটা হচ্ছে কি তিবেত অর্থাৎ কি তিব্বত মালভূমি। ঠিক আছে। এর পরবর্তী দেখো এই যে অংশটা রয়েছে, এই অংশটা দেখো অনেকটা বিস্তৃত রয়েছে যদিও। ঠিক আছে, আমাদের মানে আপেক্ষিকভাবে দেখতে গেলে তখন বোঝা যাবে স্যার এখানটা সবচেয়ে বড়, এরকমটা একটা কিন্তু নেই। এই জায়গাটাতে যে মালভূমিটা অবস্থান করছে এই মালভূমিটার নাম বলা হচ্ছে কি ইরানের মালভূমি। কি মালভূমির নাম? ইরানের মালভূমি। ঠিক আছে। 3 নম্বরের দেখো এই দিকে আর্মেনীয় গ্রন্থির পশ্চিম দিকে যা কিন্তু বিস্তৃত হয়েছিল, যা মেডিটেরেনিয়ান সি অর্থাৎ ভূমধ্যসাগরে যে পড়েছিল, সেই অংশটাতে এইখানেও দেখো একটা মালভূমি অবস্থান করছে। সেই মালভূমিটার নাম হচ্ছে কি আনাতোলিয়া মালভূমি। তোমাদের বইতে এই 3টে মালভূমির কথাই কিন্তু ব্যাখ্যা করা রয়েছে। এছাড়াও সিস্তান মালভূমি আছে, ছয়ডাম মালভূমি আছে, সেগুলো এই পর্বত উৎসবের মাধ্যমে, সেগুলো আমরা কিন্তু এখন মনে রাখছি না। এরপর আমরা যে অংশটা পড়বো যেটা মধ্যভাগের পর্বতশ্রেণী এবং মালভূমি অঞ্চলটার পর আমরা যেটা পড়ছি আরো একটা মালভূমি অঞ্চল, সেটা কি দক্ষিণের প্রাচীন মালভূমি। দক্ষিণের প্রাচীন মালভূমি। দক্ষিণের প্রাচীন মালভূমিগুলো বলতে প্রাচীন কথাটা ব্যবহার করা হলো, যা পৃথিবীর সৃষ্টির সময় থেকেই কিন্তু এগুলো বিস্তৃত রয়েছে, যা বিভিন্ন কারণে ক্ষয়প্রাপ্ত হয়েছে, সেরকম অংশটা। তো দেখো এখানেতে 1 নম্বরে যেটা লেখা রয়েছে কি বলো আরবিয়ান প্লেটো, অর্থাৎ সৌদি আরবের যে অঞ্চলটা রয়েছে সেখানে যে মালভূমি, সেই মালভূমিটাকে আমরা বলছি কি আরবিয়ান প্লেটো। তাহলে এই অংশটা দেখো অ্যাকচুয়ালি এই পূর্ব দিকের অংশ থেকে কি হবে দক্ষিণ দিকে এবং পশ্চিম দিকে এই অংশটা ঢালু। তাহলে যা গিয়ে এখানে দু একটা ছোট ছোট নদী সৃষ্টি হয়েছে, যা রেড সিতে পড়েছে। ঠিক আছে, যেগুলো বেশিরভাগটাই কিন্তু, এবং এই অঞ্চলটাতে আরো একটা অংশ করেছে কি না, এই অঞ্চলটাতে আমরা যে মরুভূমি সৃষ্টি আরবিয়ান মরুভূমি, সেই অংশটা কিন্তু এই জায়গায় অবস্থান করছে। এবারে 2 নম্বরে যেটা ভারতীয় অংশ হিসেবে দেখো ডেকান প্লেটো অর্থাৎ দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল। এটাও কিন্তু বহু প্রাচীন, আজ থেকে বলতে পারো আমরা প্রায় 12 কোটি বা 15 কোটি বছর আগে এই ধরনের অংশটা তৈরি হয়েছে। সেখানে দেখো এও কিন্তু কোন কি হবে না, এখানকার যে নদীগুলো রয়েছে সেই নদীগুলো বেশিরভাগটাই কিন্তু পূর্ব বাহিনী, আমরা আগের বছর পড়ে এসেছি। ভারতের পূর্ব মানে দক্ষিণের যে অংশ অর্থাৎ দক্ষিণ বাহিনী থেকে আস্তে আস্তে পূর্ব বাহিনী যে নদীগুলো পড়েছিলাম সেগুলো বেশিরভাগটাই দেখেছিলাম এই অংশ থেকে সৃষ্টি হয়ে পূর্ব দিকে বিস্তৃত হয়েছে। এরও দেখো পরবর্তী অংশ হিসেবে কি 3 নম্বর ইন্দো চীন। ঠিক আছে, প্লেটো। তাহলে ইন্দো চীন প্লেটোটা কোনখানে এই রকম জায়গায় অবস্থান করছে, যার অংশটাও ঢালু কিন্তু সম্পূর্ণভাবে এই রকম অংশ। অর্থাৎ কি হবে এই অংশটা কি না উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব দিকে ঢালু। এখানে দেখো এই অংশটা বাদ আছে। তাহলে এই অংশটাতে কি আছে কতগুলো নদী আছে, সেই নদীর যে ফ্ল্যাটেড প্লেন, সেই ফ্ল্যাটেড প্লেন এই অংশগুলোতে সৃষ্টি করেছে। আরো একটা যে পোর্শন সেটা কি বাকি না দক্ষিণ এবং পূর্বের নদী গঠিত সমভূমি অঞ্চল। দক্ষিণ এবং পূর্বের নদী গঠিত সমভূমি অঞ্চল। এই জায়গায় দেখো দক্ষিণ দিকের পার্ট হিসাবেই এখানে তো আমরা টাইগ্রিস নদী এবং ইউফ্রেটিস নদী, কি কি নদী বলা হলো টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদী,
এটা প্রাচীন মেসোপটেমিয়া যে সভ্যতা, সেই সভ্যতা এখানে গড়ে রয়েছে। তাই অনেক সময়তেই আমরা কিন্তু এই যে সমভূমি অঞ্চলটা, এই সমভূমি অঞ্চলটাকে মেসোপটেমিয়ান প্লেন বলা হয়। তো সেই অংশ হিসেবে দেখো এখানে সাতেল আরব, মানে এই দুটো টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদী একত্রে মিলিত হয়ে কি নাম, সাতেল আরব নিয়ে পারস্য উপসাগরে পড়েছে। পারস্য উপসাগরে পড়েছে এই অংশটা। এরপরে দেখো এই যে নদী, সেই নদীটা কি দক্ষিণ বাহিনী, সেখানে সিন্ধু নদী, তার 5টা উপনদী রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে গঙ্গা নদী, এবং এই অংশ হিসাবে কি রয়েছে বলো, ব্রহ্মপুত্র নদী। তাহলে সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র এরাও কিন্তু তার যে পুরো অংশ হিসাবে এই জায়গাগুলোতে তাদের ফ্ল্যাডেড প্লেন, অর্থাৎ কি হবে বলো, বন্যা অংশ হিসাবে বা প্লাবন যে সমভূমি, সেই সমভূমিগুলো তৈরি করেছে। তাহলে এই অংশটা সমভূমি, এই অংশটা সমভূমি, এখানে একটা সমভূমি, এবং এই অংশ হিসাবে এই জায়গাটাও একটা সমভূমি অঞ্চল তৈরি করেছে। এর পূর্ব দিকের অঞ্চলটাতে আরো কতগুলো নদী আমরা দেখতে পাচ্ছি, যদিগুলো নদীগুলো আমরা আবার বিস্তৃতভাবে পড়বো। এই জায়গায় দেখো এটা হচ্ছে ইরাবতী, সালুইন, মেনাম, এবং অনেক দীর্ঘতম নদী, মানে অনেকটা দীর্ঘ, সেটা কি মেকং নদী। তাহলে এরও কিন্তু এই যে আমি একটু আগে যখন ইন্দোচীন মালভূমিটা এঁকেছিলাম, তার এই অংশটা বাদ দিয়েছিলাম। এই কেন বাদ দিয়েছিলাম, তার কারণ হচ্ছে এই মেনাম এবং মেকং এই দুটো নদীর বিধৌত অংশ হিসাবে এই জায়গায় নদী বিধৌত সমভূমি তৈরি করেছে, এবং এই জায়গাগুলোতেও কিন্তু তার নদী বিধৌত অংশ তৈরি করেছে। এবার দেখো এটা সিকিয়াং নদী, তারপরে কি রয়েছে এখানেতে, ইয়াং সিকিয়াং নদী, এবং উপরের যে অংশটা সেটা কি বলছি, হোয়াংহো নদী। এদের মিলিত অংশ, অর্থাৎ আমরা আরেকটা বলবো কি না, এই জায়গাটাতে লোয়েস সমভূমির কথা আমরা বলি, সেই লোয়েস সমভূমি তৈরি করেছে এই যে হোয়াংহো নদী। তার যে নিম্ন অববাহিকা অঞ্চল, সেখানে কিন্তু তৈরি করছে কি লোয়েস সমভূমি, এবং এই যে অংশটা রয়েছে তাহলে কি, এটা হচ্ছে ইয়াং সিকিয়াং নদী, যা কিন্তু আমাদের এই সম্পূর্ণভাবে এশিয়ার দীর্ঘতম নদী। তার নাম কি, ইয়াং সিকিয়াং, এবং তার দক্ষিণ দিকের এখানে একটা রয়েছে কি সিকিয়াং নদী। তাহলে এদেরও কিন্তু এই অংশগুলো হচ্ছে ফ্ল্যাডেড প্লেন। ওকে, এই জায়গাটা তাহলে কি বলা হলো, এটা হচ্ছে ফিলিপাইন্স দ্বীপপুঞ্জ। এবার দেখো এই জায়গাটা অংশ হিসেবে তাহলে এটা কি সুমাত্রা, এটা বর্ণীয় উপদ্বীপ এবং ব্রুনেই দুটো একসঙ্গে, তাই পুরোপুরি দ্বীপ রয়েছে, কিন্তু দুটো অংশ, অর্থাৎ দুটো দেশ নিয়ে, এবং আরো ছোট ছোট দ্বীপ থাকতে পারে, অনেক ছোট ছোট দেশ থাকতে পারে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। এটা হচ্ছে সেলেবিস, ঠিক আছে। তাহলে এরকম কতগুলো দ্বীপ কিন্তু অবস্থান করছে, শ্রীলঙ্কা তো রয়েছে, আমরা তো মনে রাখতেই পারবো, ঠিক আছে। এটুকুই তোমাদের পড়া। আর তার সঙ্গে ম্যাপ পয়েন্টিং হিসেবে বিরাট কিছু কঠিন কঠিন ব্যাপার নেই, যেটা তোমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে বৈকাল লেক পড়তে হতে পারে, জাপান দ্বীপপুঞ্জ পড়তে হতে পারে, তারপরে তোমাদের পামির গ্রন্থি, যেটা একটু আগে বলা হয়েছিল, সেখান থেকে প্রত্যেকটা বেরিয়ে যাওয়া অংশগুলোকে, অর্থাৎ পর্বত শ্রেণীগুলোকে আমাদের মনে রাখতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে অংশগুলোতে আমরা পড়েছিলাম কি বলো, তিব্বত মালভূমি, এখানে পড়েছিলাম আর্মেনীয় গ্রন্থি থেকে, তাহলে কি বলেছিল বলো, আনাতোলিয়া মালভূমি, আর্মেনীয় গ্রন্থি, পন্টিক, টরাস, এগুলো কিন্তু ম্যাপ পয়েন্টিং এর জন্য খুব ইম্পর্টেন্ট। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি একেবারে দক্ষিণ দিকের পার্ট এবং পূর্ব দিকে, যেটা আমরা কি মেনলি উপকূল বলে থাকি। তাহলে সমুদ্র অঞ্চল ছাড়া উপকূল তো হবে না, তাহলে এই সমুদ্র অংশের উপকূলীয় অংশগুলোতে কি হবে না, উপকূলীয় সমভূমি অঞ্চল তৈরি হয়ে থাকবে। এগুলো সব উপকূলীয় সমভূমি, একেবারে খুব প্রান্ত ভাগগুলোতে। তাহলে এগুলো হচ্ছে কি উপকূলীয় সমভূমি অঞ্চল। এবার কিছু কিছু পার্ট তো থাকবেই, যেটা বাদ থাকবে, নদী গঠিত অংশ হিসেবে বাদ থাকবে। তাহলে এই অংশগুলো কি উপকূলীয় সমভূমি অঞ্চল, মানে বিস্তীর্ণ অঞ্চল দেশ জুড়ে কিন্তু অবস্থান করছে। আরেকটা ব্যাপার কি আমরা একটা বলতে ভুলে গেছিলাম, এখানে আরেকটা নদী রয়েছে, সেটা নদীটার নাম কি আমুর নদী। সেই আমুর নদী কিন্তু এই জায়গাটাতে একটি নদী গঠিত সমভূমি তৈরি করেছে, ঠিক আছে। তাহলে এইভাবে উপকূলীয় সমভূমি অঞ্চলগুলো নিশ্চয়ই খুব সিম্পল ব্যাপার, তোমরা ওটা একটুখানি পড়ে নেবে। আর আরেকটা কথা আমার যেটা বলা হয়নি সেটা হচ্ছে কি না, তোমরা যখন এই ম্যাপটা যেটা আঁকা আছে সেটা কিন্তু আমার হাতে আঁকা, আর তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু বইটা ভালো করে ফলো করবে। বইয়ের যে ম্যাপগুলো আছে সেই ম্যাপগুলোতে কিছু কিছু ভুল থাকতে পারে, সেগুলো আমরা পরে বলতে পারবো, এবং সেই ম্যাপগুলো ধরে ধরে কিন্তু আমি যা যা পড়ালাম সেটার দিকে তাকিয়ে তাকিয়ে পড়বে, তাহলে কিন্তু তোমাদের পড়াটা অনেক অনেক ভালো হবে, ঠিক আছে। এরপরে আর তার দক্ষিণ দিকের মানে অংশগুলো আমরা পুরোটা পড়ে ফেলেছি। এরপর আমাদের পড়তে হবে কি আইল্যান্ড, অর্থাৎ কি বলবো দ্বীপীয় অঞ্চলগুলো কি বলতে হবে।
দেখো একদম এই জায়গাটা রয়েছে, দেখো এইখানটা ছোট ছোট দ্বীপ রয়েছে, তাহলে সেই দ্বীপটার কি নাম বলবো? কিউরাইল দ্বীপপুঞ্জ। ঠিক আছে, এবার আরেকটা ব্যাপার আমার এই পড়তে পড়তে এটা মনে পড়ে গেল, সেটা হচ্ছে কি না, বৈকাল লেকের কথাটা আমাদের বলা হয়নি। এই অংশটা কিন্তু অনেকটা গভীর এবং স্বাদু জলের হ্রদ। তাহলে এই হ্রদটা কি অনেকটা গভীর এবং স্বাদু জলের হ্রদ, এবং আমরা এটাও বলতে পারি গভীরতম স্বাদু জলের হ্রদ কি, পৃথিবীর সবচেয়ে গভীরতম স্বাদু জলের হ্রদ হলো কি বৈকাল লেক। ওকে, এর পরবর্তী অংশে তাহলে এখানেতে আরেকটা ব্যাপার কি, আমরা এখানেতে আমার এটা বলা হয়নি, এটা হচ্ছে বেরিং প্রণালী। তাহলে কি প্রণালী? বেরিং প্রণালী, যা উত্তর আমেরিকা থেকে বলো এশিয়াকে বিচ্ছিন্ন করেছে। এই নদীটা এই অংশটার কি নাম বলা হলো? বলো বেরিং প্রণালী, যা উত্তর আমেরিকা থেকে এশিয়াকে বিচ্ছিন্ন করেছে। এরপর দেখো আমরা যেটা বলছিলাম সেটা কি, এখানেতে এটা কিউরাইল দ্বীপপুঞ্জ, এটা হচ্ছে শাখালিন দ্বীপ। কি বললাম? শাখালিন দ্বীপ। দেখো এইটা আমরা জাপান যেটা বলে থাকি, জাপান, এই পুরো অংশটা তার কিন্তু 4টে দ্বীপে নিয়ে গঠিত। একটা অংশের একদম উত্তর দিকে তার কি নাম? হোক্কাইডো। কি নাম? হোক্কাইডো। তারপরে হনসু, শিকোকু, কিউসু। হোক্কাইডো, হনসু, শিকোকু, কিউসু। ঠিক আছে, এর পরবর্তী অংশে তাহলে আরেকটা ব্যাপার, এখানে তাহলে জাপান সাগর অবস্থান করছে, এটা বুঝতে অনেক সুবিধা হবে। এবার দেখো তাইওয়ান, এই দ্বীপটার নাম কি? তাইওয়ান। এই জায়গাটা তাহলে কি বলা হলো? এটা হচ্ছে ফিলিপাইন্স দ্বীপপুঞ্জ। এবার দেখো এই জায়গাটা অংশ হিসেবে তাহলে এটা কি? সুমাত্রা। এটা বর্ণীয় উপদ্বীপ এবং ব্রুনেই দুটো একসঙ্গে, তাই পুরোপুরি দ্বীপ রয়েছে, কিন্তু দুটো অংশ অর্থাৎ দুটো দেশ নিয়ে, এবং আরো ছোট ছোট দ্বীপ থাকতে পারে, অনেক ছোট ছোট দেশ থাকতে পারে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। এটা হচ্ছে সেলেবিস। ঠিক আছে, এরকম কতগুলো দ্বীপ কিন্তু অবস্থান করছে। শ্রীলঙ্কা তো রয়েছে, আমরা তাদের মনে রাখতেই পারবো। ঠিক আছে, এটুকুই তোমাদের পড়লাম। এরপরে তোমাদেরকে বিশেষ করে বলার এটা যে আমি কিন্তু তোমাদেরকে সামনে না পেয়ে পড়াচ্ছি, আমার একটুখানি অসুবিধা তো হচ্ছে। পড়াশোনা করতে করতে যদি কোনো জায়গাতে অসুবিধা হয় বা বুঝতে পারছি না, কোনো কোশ্চেন যদি থাকে, সেই কোশ্চেনগুলো কিন্তু আমাকে জানাবে, আমি সেগুলো অবশ্যই উত্তর করে দেওয়ার চেষ্টা করব। আর ঠিক এর পরবর্তী অংশে আমি একটা কোশ্চেন লিস্ট করে দিয়ে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠানোর চেষ্টা করব। এখান থেকে কি কি কোশ্চেন করতে হবে সেখানটা কিন্তু তুমি ভালো করে পড়ে নিতে পারবে। ওকে, আজ তাহলে এটুকুই।